সচিন টেন্ডুলকারের ৫২তম জন্মদিন, এটা ভাবতে গিয়ে কীরকম আশ্চর্য লাগছে। মনে হচ্ছে তাহলে নিজেরই বয়স কত বেড়ে গেল যে সচিনের ৫২তম জন্মদিন, যাকে যখন প্রথম দেখেছি তার বয়স তখন ১৫.৫। ১৬ বছর বয়সে সচিন অ্যাকচুয়ালি বিশ্ব ক্রিকেটের সামনে আসেন। আমি তাকে ইন্টারভিউ করতে যাই প্রথম ১৫.৫ বছর বয়সে। তখন খুব লাজুক, প্রায় চোখের দিকে তাকিয়ে কথা বলে না এমন এক বালক। এবং তার ক্যাপ্টেন ছিলেন সিসিআইতে, সিসিআইতে একটা ম্যাচ ছিল, তার ক্যাপ্টেন ছিলেন মিলিন্দ রেগে। তিনি আমায় বলেছিলেন যে ফ্ল্যাশ বাল্বে ছবি তুলবেন না, কারণ ওই ফ্ল্যাশ বাল্বে ছবি তুললেও একটু পরে ব্যাট করতে যাবে। তখন একটা ধারণা ছিল যে ফ্ল্যাশ বাল্বে ওই ছবিটা তুললে ওই ঝলকটা চোখের ক্ষতি করে, বল দেখতে অসুবিধা হয়। তাই ইন্টারভিউটা পিকচারলেস যায়, কারণ ছবি আমরা ওই ফাইল ছবি ব্যবহার করেছিলাম, ছবি তোলার অনুমতি পাওয়া যায়নি। এবং সেখানে সচিনের যেসব রান শুনেছিলাম সেটা শুনে খুব আশ্চর্য হয়ে যায়। অ্যাকচুয়ালি গাভাস্কার যখন ভারতীয় ক্রিকেট থেকে চলে যান ১৯৮৭-তে, তখন একটা খুব শূন্যতার সৃষ্টি হয়েছিল। সবাই বলছিল যে গাভাস্কার চলে গেলেন, খেলা কি দেখব। সেই সময় সচিনের নাম প্রথম জানতে পারি একজন মুম্বাইয়ের সাংবাদিকের মুখে। তিনি যেসব স্কোরের হিসেব দিয়েছিলেন সেগুলো বিশাল বিশাল ছিল, এবং সেগুলো থেকে দেখা গেল যে অ্যাভারেজ হচ্ছে ১,০০০-এর কিছু বেশি স্কুল ক্রিকেটে। এবার আমি যখন ওই লেখাটা লিখে পাঠাই খবরের কাগজের অফিসে যে এরকম একজন ওয়ান্ডার বয় এসছে মুম্বাই ক্রিকেটে, তার অ্যাভারেজ হচ্ছে ১,০২১, তখন ভারপ্রাপ্ত যিনি প্রবীণ মানে অ্যাক্টিং স্পোর্টস এডিটর ছিলেন, তার মনে হয়েছিল যে আমি ভারতের বিশ্বকাপ হারের শোকে একটা ডিজিট বেশি বসিয়ে ফেলেছি। ওটা ১০২ হবে, একটাকে উড়িয়ে দেওয়া হয়। সচিন সেই সময় থেকেই প্র্যাকটিক্যালি রূপকথা, এবং যেটা এর পরেও বারবার মনে হয়েছে টেন্ডুলকারের সাফল্যের সময় তাকে একটা উড়ানের মধ্যে, অদৃশ্য উড়ানে আমরা দেখতে পেতাম। সবসময় তার নিজেকে ক্যারি করা এবং পারিবারিক ঐতিহ্য ধরে রাখা। আমরা অনেক সময় বলেছি যে কি হতো যদি দুজনের জায়গাটা বদলা বদলি করে দেওয়া যেত। অর্থাৎ সচিন টেন্ডুলকারের বাড়িতে বড় হতেন বিনোদ কাম্বলি, আর বিনোদ কাম্বলির বাড়িতে বড় হতেন সচিন টেন্ডুলকার, তাহলে কি হতো? তাহলে কি দুটো যাত্রাপথ আলাদা হতো? আমার মনে হয় কিছু নিশ্চয়ই আলাদা হতো, কিন্তু সচিনের মধ্যে ইন্টারনাল এমন কিছু গুণাবলী আছে, বিরাট কিছু হয়তো বদলাতো না। যেমন বলি যে এখন আর পরিষ্কার বলতে অসুবিধে নেই যে দ্বারকানাথ সানসগিরি বলে মুম্বাইয়ের একজন সাংবাদিক আছেন, যিনি ৩-৪ মাস আগে লিভার ক্যান্সারে মারা গিয়েছেন। ইনি সচিনের খুব বন্ধু ছিলেন। দ্বারকানাথ সানসগিরি, ডাকনাম পাপ্পু সানসগিরি, খুব পপুলার, মারাঠিতে লেখায় বলায় অত্যন্ত পপুলার একজন মানুষ, এবং সচিনের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রত্যেকটা বিদেশ সফরে খেলতে যাওয়ার আগে সচিনের একটা কুসংস্কার ছিল যে পাপ্পু সানসগিরির বাড়িতে তাকে খেতে যেতে হবে। এবং এমন নয় যে পাপ্পুর বাড়িটা বিশাল কিছু বিলাসবহুল, ছোট বাড়ি, এবং এই বাড়ির সামনে পার্কিংয়ের জায়গাটাও খুব ছোট। ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে পার্ক করে আসছেন, যেন অ্যাজ ইফ আমার একটা কঠিন পরিস্থিতির মধ্যে উদ্ধার পেতে হলে যেরকম নানান পরিস্থিতি তৈরি হয়, এটাও তাই। এই গলিটা খুব সরু, আমি গলির বাইরে গাড়ি দাঁড় করাবো না, ওখানেই দাঁড় করাবো, ওখানেই গাড়িটা পার্ক করে আসবে, ওটার সঙ্গেই মানিয়ে নেবো, এবং ওখানে গিয়ে তিনি যেতেন বিদেশ সফরে। সেই সচিন যখন শুনলেন যে পাপ্পুর ক্যান্সার হয়েছে এবং সেটা প্রায় স্টেজ 3, তখন তিনি কিভাবে অর্থ সাহায্য করবেন সেটা ভাবছিলেন, কারণ প্রায় ৪০-৫০ লাখ টাকা দেখা গেল যে তার চিকিৎসায় লাগবে। এমন নয় যে ৪০-৫০ লাখ টাকা খরচ করলেও ক্যান্সার সারবে, কারণ বেশ দুরারোগ্য অবস্থায় চলে গেছে, স্টেজ 3 থেকে স্টেজ 4-এ চলে যাচ্ছে। সচিন তখন বললেন যে এমনিতে আমার ৫০তম জন্মদিন আমি সেলিব্রেট করতাম না, কিন্তু পাপ্পু তোমার জন্য করছি, কারণ অনেক ব্র্যান্ডস আছে যারা আমার জন্মদিনে টাকা দিতে উৎসুক, যারা আমার জন্মদিন স্পন্সর করতে উৎসুক। সেই মতো মুম্বাইয়ের হলে বিরাট করে সচিনের জন্মদিন আয়োজিত হলো। সবাই জানলো যে সচিন জন্মদিন করছেন নিজে, খারাপ কিছু নেই, এত ক্রিকেটাররা এলেন, সবাই এলেন, আড্ডা হলো, এতগুলো ব্র্যান্ড এলো। কেউ জানলো না যে এই গোটা টাকাটা টেন্ডুলকার দিয়ে দিলেন পাপ্পুর জন্যে। আমার এটা দেখে খুব আশ্চর্য লেগেছে। আমি এরম কোনো ক্রিকেটারকে কখনো দেখিনি, কোনো স্পোর্টসম্যানকেও মনে করতে পারছি না ভারতবর্ষে যে এই লেভেলে কাছাকাছি গেছেন এবং এরমভাবে একটা বন্ধুর জন্যে
নিজের জন্মদিন করে সেই জন্মদিনের সমস্ত টাকা তাকে দিয়ে দিয়েছেন। এটা একটা গুণ। আরেকটা গুণ হচ্ছে যে সবসময় দেশের জন্যে ভাবা। এই যে ঘটনাটা পেহেলগাঁওতে হলো, নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী কদিনে টেন্ডুলকার কিছু না কিছু বলবেন, কিছু না কিছু করবেন। অত্যন্ত কনসিয়েন্সাস সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, যার বাড়ির ছাদে জাতীয় পতাকা, যার গ্লাভসে জাতীয় পতাকার রং থাকতো এবং সবসময় নিজেকে একজন ভারতীয় ভেবেছেন, যে ভারতীয় অত্যন্ত ভাগ্যবান যে একটা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। তাই যখনই নিজের পারফরমেন্সে কোনো বিচ্যুতি ঘটেছে, তিনি কিন্তু শুধু নিজের কথা ভাবেননি, তিনি সবসময় ভেবেছেন সেই সব দেশবাসীর কথা যাদের আমি ডোবালাম। এইটা আমি অলওয়েজ আমার রিমার্কেবল মনে হয়েছে। এত সব প্রফেশনাল দেখেছি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ, লক্ষ্মণ, দ্রাবিড়, সবাই বিশাল, কুম্বলে, কিন্তু একই সঙ্গে দেশ এবং নিজেকে একসঙ্গে ভাবা, এটা টেন্ডুলকার ছাড়া কাউকে দেখিনি। সবসময় মনে হয়েছে যে তিনি দুটো উইকেটে খেলছেন, একটা নিজের জন্য, একটা দেশের জন্য। অনেকে হয়তো নামের জন্য বলে যে দেশের জন্য খেলি, টেন্ডুলকার অ্যাকচুয়ালি বিশ্বাস করতেন দেশের জন্য খেলি। এবং টেন্ডুলকারের কাহিনীটা এখনও আমার মনে হয় যেটা যেন অদৃশ্য চিত্রনাট্য কেউ একটা লিখে রেখেছিল, যে তার বাবা একজন শিক্ষক হবেন, শিক্ষকের বাড়িতে সে মানুষ হবে, একটা এত বড় ট্যালেন্ট, সে সেই শিক্ষকের এতই মধ্যবিত্ত পরিবার যে সেই শিক্ষকের বাড়িতে মালির ছেলেকে, মানে হাউসিং সোসাইটির মালির ছেলেকে শিক্ষক সাহায্য করবেন, কিন্তু নিজের ছেলেকে ক্রিকেট কিটস ভালো ব্যাট কিনে দেওয়ার মতো টাকা তার কাছে থাকবে না। এরকম একটা পরিবারে সচিন টেন্ডুলকার মানুষ হন। মানুষ হয়ে এমন একটা গুরু পেলেন, সেই গুরুও সেরকম আচরেখা, যেন সব কিছু ঠিক করা ছিল। এমন ভাই পেলেন যে ভাই নিজের ক্রিকেটকে ত্যাগ করে ছোট ভাইয়ের জন্য সর্বস্ব দিয়ে দিল। এবং শেষ যখন ম্যাচ টেন্ডুলকার খেলছেন, টেস্ট ম্যাচ, আমার মনে আছে মুম্বাইয়ের যে গ্যালারিতে ওর ভাই খেলা দেখছিলেন, সেটা ওর ভাইয়ের গ্যালারিই নয়। অজিত টেন্ডুলকারের খেলা দেখা উচিত ছিল ভিআইপি বক্সে বসে, প্যাভিলিয়নে। তিনি একটা ইস্ট স্ট্যান্ডের গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। আমাকে যখন একজন বললেন যে অজিত টেন্ডুলকার ওখানে আছেন, আমি দৌড়ালাম সেই ইস্ট স্ট্যান্ডে। ইস্ট স্ট্যান্ডে গিয়ে দেখলাম কোনায় জাস্ট সাধারণ লোকরা যেভাবে খেলা দেখছেন, সেখানেই তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। এর আগে আমার মনে আছে 1999-এর ওয়ার্ল্ড কাপের সময় ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, আমি মাঠের বাইরে দাঁড়িয়ে, মাঠের বাইরে ঠিক না, মানে গেটের বাইরে দাঁড়িয়ে খোঁজার চেষ্টা করছি যে কোন ভারতীয় কি করছেন, কে এসছেন, যেটাকে আমরা বলি কালার কপি, অর্থাৎ কী কী ঘটছে ম্যাচ ঘিরে। যেমন দেখবেন টেলিভিশনের জার্নালিস্টরা বাইরে ঘুরে বেড়ান নানান রং বেরঙের নানান ইন্টারভিউয়ের জন্যে, নানান ছবির জন্য, তেমনই দেখি বাইরে দাঁড়িয়ে আছেন অজিত টেন্ডুলকার। আমি দেখি খুব আশ্চর্য হয়ে গেলাম যে আপনি গেটের বাইরে দাঁড়িয়ে কেন? তখন উনি বললেন যে আসলে আমার টিকিটটা আমার এক বন্ধু নিয়ে আসছে, ওর কাছে আছে, ও প্যারিস থেকে আসছে, ও ট্রেনে করে সদ্য নেমেছে স্টেশনে, নেমে ও টিকিটটা নিয়ে আসছে। আমি কী বলছেন? সচিন টেন্ডুলকার ভারতবর্ষের এই বিশ্বকাপের সেরা আকর্ষণ, তার দাদা আপনি মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। তো সচিনকে বললে আমি তো ভেতরে আছি, আমি কি এক্ষুনি ইন্ডিয়ান ড্রেসিং রুমে বলবো যে না একদম বলবেন না, একদম বলবেন না, আমি চাই না যে সচিন এটা জানুক, কারণ আমি ওর কনসেন্ট্রেশন কোনোভাবে বিঘ্ন হোক চাই না। যেমন দাদা তেমন ভাই। এবং সেই স্ট্যান্ডে যখন দেখলাম অজিত দাঁড়িয়ে আছেন, ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার বল করছিলেন আমার মনে নেই, দিনের শেষ দিকে সচিন তেন্ডুলকার ব্যাট করছেন। এই সময় গ্যালারিতে ভিডিও স্ক্রিনে দেখানো শুরু হলো, একদিকে তার মায়ের ছবি, একদিকে হুইল চেয়ারে বসে থাকা তার কোচের ছবি। প্রথম মা জীবনে ছেলের খেলা দেখতে এসেছেন, আর সেটা বড় করে ভিডিও স্ক্রিনে টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে। অ্যাবসলিউট সোপ অপেরা বললে কিছুই বলা হয় না, সোপ অপেরার সোপ অপেরা। যে জীবনের শেষ ম্যাচে মহানায়কের খেলা দেখতে প্রথমবারের মতো তার মা এসছেন, তার অসুস্থ কোচ এসেছেন। একবার ক্যামেরা দেখাচ্ছে এখানে আচরেকারকে, একবার ক্যামেরা দেখাচ্ছে তার মাকে। এই অবস্থায় একটা লোক যে সাইড স্ক্রিনে সোজা বল দেখছে, সে কান থেকে সচিন সচিন চিৎকারটা সরিয়ে দিতে পারে, সরিয়ে দিয়ে মনোসংযোগ করতে পারে, কিন্তু চোখটাকে কি করে সরাবে? চোখটা তো লাগবে। আমি তো লং অনের দিকে তাকালে আমার মাকে দেখতে পাচ্ছি, আমি লং অফের দিকে তাকালে আমার কোচকে দেখতে পাচ্ছি। কি করে একটা মানুষ খেলবে? পরে সচিন বলেছিলেন আমার ব্যাট করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। এই সময় একটা বল সচিন মিস করলেন, কোনো একজন পেস বোলার বল করছিলেন গারওয়াড়ে প্যাভিলিয়ন এন্ড থেকে,
অজিত বললেন, আরে আরে এটাতে ফ্রন্ট ফুট চলে গেল কেন? এবং দেখে মনে হচ্ছে যেন প্রথম ম্যাচ খেলছেন। যাই হোক, সচিন তারপরে 80-র কাছাকাছি কিছু একটা রান করে সচিন আউট হয়ে গেলেন। এবং তারপর বক্তৃতায় বললেন যে দাদা আর আমাকে কিছু বলো না, এবং এটাও বললেন যে আমরা দুজনেই একটা স্বপ্ন দেখেছিলাম, আজকে সেই স্বপ্নের দিন শেষ। এবং এই যে বিদায়ী স্পিচটা, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, এই বিদায়ী স্পিচটা কোথায় লেখা জানেন? কলকাতা এয়ারপোর্টের টারম্যাকে লেখা। যখন আগে বেরিয়ে গেলেন কলকাতায় জীবনের শেষ টেস্টের আগের টেস্টে খেলতে এসেছিলেন ইংল্যান্ডসে, আমি একটা তাজ বেঙ্গলে ঘর নিয়েছিলাম শুধুমাত্র সচিনকে ধরবো বলে। আমার তখনকার অফিসে একটা ঘর, আমি বললাম যে ঘর ছাড়া কিছুতেই ধরতে পারবো না, কারণ বাকি সব জায়গায় সিকিউরিটি থাকবে, ঘর থাকলে কি হয় একই হোটেলে, ওই একই হোটেল দিয়ে নেমে গিয়ে ধরা যায়। সেই হোটেল দিয়ে যখন চলে যাচ্ছেন ঘরে গিয়ে তখন দেখা করি, তখন সচিন বেরিয়ে যাচ্ছেন। আমি বললাম আপনি এত আগে বেরিয়ে যাচ্ছেন? বললেন যে না, আমি একটু আগেই, এত চারপাশে ভিড়ভাড়টা আমি একটু কনসেন্ট্রেট করতে চাই। যখন গিয়ে ইন্ডিগো ফ্লাইট ছিল মুম্বাইয়ের, তখন কোনো যাত্রীরা বোধহয় এসে পৌঁছননি বা কিছু, তখন এয়ারপোর্ট থেকে ওরা বলে আপনি এখানে বসে থাকলে বিশাল হট্টগোল হবে, আপনি একটা কাজ করুন প্লেনের মধ্যে গিয়ে বসুন। প্লেনে তখনও পাইলট আসেনি, ক্রু আসেনি, ওই প্লেনের ওইখানে বসে এক কোণে বসে এই স্পিচটা লেখা, যে আমি কি বলবো সেটার প্রিপারেশনটা করা। এবং সেই স্পিচে এমন সব ইংরেজি শব্দ আছে যে আমি 16 বছর বয়সে প্রথম দেখা ছেলেটার সঙ্গে কিছুতেই মেলাতে পারিনি। এবং কোথাও মনে হয়েছে যে সচিন টেন্ডুলকার একটা ভারতীয় সাফল্যের নাম। আমরা যারা আমেরিকা গেছেন বা আমেরিকা মার্কিন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত তারা জানেন, আমেরিকাতে একটা কথা খুব বলা হয়, দ্য গ্রেট আমেরিকান ড্রিম। অর্থাৎ আমেরিকার কোনো ছেলে বা মেয়ে যদি কোনো প্রত্যন্ত শহর থেকে এসে নাম করে এবং বিশ্বে ছড়িয়ে পড়ে, যেমন আন্দ্রে আগাসি লাস ভেগাস থেকে এসেছিলেন, এই ধরনের চরিত্র এলে বলা হয় গ্রেট আমেরিকান ড্রিম। সচিন টেন্ডুলকার গ্রেট ইন্ডিয়ান ড্রিম, এবং শুধু ইন্ডিয়ান ড্রিম নয়, ওয়ার্ল্ডের ড্রিম, যে একজন মানুষ নিষ্ঠাবান থাকলে, সংকল্পে অবিচল থাকলে এবং অবশ্যই প্রতিভা নিয়ে এলে সব কিছু কম্বাইন করে সে কোথায় পৌঁছতে পারে। ইনফ্যাক্ট সচিন যখন রিটায়ার করেন, সেই রিটায়ারমেন্টের খবর পেয়ে তাকে লতা মঙ্গেশকর বাড়িতে ডেকে পাঠান। আমি জানি না অনেকে জানেন কি না, লতা এবং আশা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কোনো দিন একসঙ্গে রেওয়াজ করেননি। পাশাপাশি ফ্ল্যাটে দুজনের বাড়ি, জীবনে কখনো দুই বোন একসঙ্গে রেওয়াজ করেননি, কিন্তু সেই দিন দুই বোন একত্রিত হয়েছিলেন শুধু একটাই লক্ষ্যে, টেন্ডুলকারকে যদি অবসর থেকে ফেরানো যায়। এবং লতা মঙ্গেশকর বলছেন যে কেন খেলা ছেড়ে দেবে, আমাদের জগতে তো এতদিন অবধি লোকে গান গায়, অভিনয় করে, তুমি ছেড়ে দেবে কেন, সারা ভারতবর্ষ তোমায় দেখতে চায়। তখন সচিন বলেছিলেন, দিদি আপনি বুঝবেন না, আমাদের প্রফেশনের শরীরটা খুব ইম্পর্টেন্ট। তখন আশা ভোসলে বলেন, কিসের, আমি তো এই শরীরে গান গাইছি। ইনফ্যাক্ট আশা ভোসলে 90 বছর বয়সে স্টেজ পারফরমেন্স করেন। সচিন বলেন, দিদি আমার শরীরে এমন কিছু চোট লেগে গেছে যে আমি আর আগের খেলাটা খেলতে পারবো না, আমি অনেক শট নিতে পারছি না, আমার শরীরটা আর দিচ্ছে না, আমার মন ঠিক আছে, বাকি ঠিক, টেকনিক সব ঠিক আছে। এটা শুনে তখন দুই বোন আর কিছু বলেননি। আজকে মনে হয় আজকের দিনে আইপিএল যুগে, যে তখন তো এত ফিটনেসের এত রকম চল ছিল না। সচিন তেন্ডুলকর তার জীবনে প্রথম ট্রেনার পেয়েছেন বোধহয় 28 বছর বয়সে। তিনি এই রেগুলার জিম করা এই কালচারটাই ছিল না। বিরাট কোহলিদের আমলে যে সংস্কৃতিটা আছে, বা যেটা অনেকটা কোহলি নিজেও চালু করেছেন, সেটা তখন ছিলই না। এই অ্যাওয়ারনেসই ছিল না খাওয়া দাওয়ার ব্যাপারে। কে বলতে পারে যদি আইপিএল যুগে জন্মাতেন, তাহলে এই ফিটনেসের সংস্কৃতিটা তার ক্রিকেটকে আরও হেল্প করতো। তখন হয়তো তেন্ডুলকর 24 বছর নয়, হয়তো 28 বছর বা 30 বছর খেলার পর অবসর নিতেন, তখন হয়তো লতা এবং আশার তাকে ডাকার প্রয়োজনই হতো না। কিন্তু যারা সচিন টেন্ডুলকর কাহিনীটা কাছ থেকে দেখেছেন, তাদের মনে হবে যে ভারতীয় ইতিহাসে এত বড় সিনেমা তারা আর দেখেননি। এমন সময়ে ভারতবর্ষ সচিনকে পায় যখন ইকোনমিক লিবারালাইজেশন হয়েছে, লাইসেন্স রাজ অর্থনীতি ভেঙে গেছে, যখন বিদেশি পণ্য এখানে আসা শুরু হয়েছে, বিদেশি পণ্যের বিভিন্ন মাল্টি ন্যাশনালস এখানে বিজ্ঞাপন করছে, সেই সময় ভারতীয় আশা আকাঙ্ক্ষার মুখ হয়ে ওঠেন সচিন। প্রচুর টাকা রোজগার করেন এই সময় বিজ্ঞাপন থেকে, এবং তাকে ঘিরে এই নবীন ভারতবর্ষ যেন লালিত হতে শুরু করে, তার অ্যাসপিরেশনসগুলো যেন লালিত হতে শুরু করে, এবং তারপরে তিনিই হয়ে ওঠেন সমগ্র ভারতবর্ষ। আজ সচিন খেলেন না, বহু বছর হলো খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু যেখানে যান এখনও সচিন সচিন ধ্বনিটা থাকে। তার কারণ হচ্ছে অনেক ক্রীড়ামোদী মানুষের মনে, বা ক্রীড়ামোদীর বাইরেও অনেক মানুষের মনে আজও তিনি ভারতবর্ষ,
ওই চিপটাকে কেউ ফেলতে পারে না। একটা ছোট গল্প দিয়ে শেষ করি যে শাম্মী কাপুরের ৭৫তম জন্মদিনে আমন্ত্রিত দিলীপ ভেঙ্কসরকর। তো শাম্মী কাপুরকে কি দেবেন জন্মদিনে ভেবে পাচ্ছেন না। তখন শাম্মী কাপুরকে দিলীপ ভেঙ্কসরকর বললেন, শাম্মীজি আপনাকে কি দেবো বলুন তো, আপনার তো সবই আছে। তখন শাম্মীজি বললেন যে আমাকে একটা গিফট দেবে, আমি খুব খুশি হব। কি গিফট? বললো জন্মদিনে টেন্ডুলকারকে আনতে পারবে? তখন ভেঙ্কসরকর বললেন আমি তো জানি না টেন্ডুলকার আসবে কি না, একটু দেখো না। তো সচিনকে ফোন করলেন ভেঙ্কসরকর। সচিন বললেন যে আমি তো একটু ব্যস্ত আছি। বলছি ব্যস্ত আছি বললে হবে না, শাম্মী কাপুরের জন্মদিন বলে কথা, তোকে একবার অন্তত যেতে হবে 10 মিনিটের জন্য। মানে ঠিক আছে। এবার ভেঙ্কসরকর ঢুকে দেখেন যে সচিন প্রায় বেরিয়ে যাচ্ছেন, ততক্ষণে নাকি আধ ঘন্টা ছিলেন। তো ভেঙ্কসরকর শাম্মী কাপুরকে গিয়ে বললেন যে শাম্মীজি আপনার জন্মদিনের সবচেয়ে বড় তোফা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আপনার কোনো মানে ক্ষেত থাকার কথা নয়। তখন শাম্মী কাপুর বললেন যে তোমাকে ওকে আরেক দিন আনতে হবে। কেন? বলে আমার আফসোস আছে। কি আফসোস? আধ ঘন্টা তো সচিন ছিল। বললো না, ওকে নিয়ে দিলীপ কুমার বসেছিল, আমার কাছে আসতেই দেয়নি, তো দিলীপ কুমারই তো ওকে বাজেয়াপ্ত করে নিয়েছিল, আমি পেলাম কোথায়? এই হচ্ছেন টেন্ডুলকার, যাকে পেলে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সবাই একইভাবে আপ্লুত হয়ে ওঠেন, কারণ টেন্ডুলকারই যে ভারতবর্ষ। তাই ৫৩তম জন্মদিন এক হিসেবে ভারতবর্ষেরও টুকরো জন্মদিন।